নমস্কার, শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। স্বাধীনতার পরে মধ্যচাষী বা প্রান্তিক চাষিরা কিছু আন্দোলন করেছিলেন, তেভাগার আন্দোলন, পরবর্তীতে নকশালবাড়ির লড়াই, কিন্তু তা ছিল কমিউনিস্টদের নেতৃত্বে। 1988-তে অক্টোবর নভেম্বর মাসে মহেন্দ্র সিং টিকায়েতের নেতৃত্বে কম বেশি সম্পন্ন কৃষকেরা এইভাবেই দিল্লিতে এসেছিল। নরেন্দ্র মোদী, রবিশঙ্কর প্রসাদেরা সম্ভবত এই আন্দোলনের কথা বিলকুল ভুলে গেছেন। আজকের নরেন্দ্র মোদী বিজেপি সংখ্যাগরিষ্ঠতার চেয়েও সেই সময় সরকারের প্রধান রাজীব গান্ধীর কাছে ছিল 404 জন সাংসদ, মানে এখনকার বিজেপির থেকে অন্তত 100 জন বেশি এমপি। সেই সময় মিডিয়া বলতে খবরের কাগজ আর দূরদর্শন। তারপরেও টিকায়েতের ডাকা দিল্লি চলতে রাজধানীর সর্বত্র সেদিন কৃষকেরাই ছিল। বোট ক্লাব থেকে রাজপথ, ইন্ডিয়া গেটে কেবল কৃষক। কেউ কেউ বড় বড় হুক্কা নিয়ে রাজপথেই বসে। সেদিন তাদের দিল্লি ঢোকার আগে রাস্তা কেটে দেওয়া হয়নি, জল কামান ছোঁড়া হয়নি, তাদেরকে মাওবাদী বা বিচ্ছিন্নতাবাদী বলা হয়নি। তাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিছু সমস্যার সমাধান হয়েছিল। শেষে কৃষক নেতা টিকায়েত আন্দোলন ফিরিয়ে নিয়েছিলেন, কৃষকরা ঘরে ফিরেছিল। 35টা দাবি, আখের আরো বেশি সহায়ক মূল্য, বিদ্যুৎ ভর্তুকি, সেচে ভর্তুকি মেনে নিয়েছিল সরকার, মানে মানতে বাধ্য হয়েছিল। আজকে সরকারের সে খবর হয় জানা নেই, নয় মনেই নেই। এই কৃষক আন্দোলন যে পর্যায়ে গেছে, তাতে করে ওসব মাওবাদী, বিচ্ছিন্নতাবাদী বলে এই আন্দোলনকে দমানো যাবে না। এই আন্দোলনের চেহারা আরো অনেক বড়। মনে হতেই পারে যে তারা ফিরে গেছে, আন্দোলন শেষ, কিন্তু এই আন্দোলন রাজনৈতিক নেতাদের মতো এমএলএ সাংসদ হবার আন্দোলন নয়। ভাতের লড়াই, জমির লড়াই, হকের লড়াই। ঠিক এই মুহূর্তে আন্দোলনের নেতাদের আর সরকারের বক্তব্যটা দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী এখনো সরাসরি কৃষকদের সঙ্গে বসার কথা ভাবছেন না। আসলে আরএসএস বিজেপি প্রধানমন্ত্রীর আলোচনা বিফলে গেল এমন হেডলাইন দেখতে চায় না। তিনি তো মানব নন, মহামানব। অতএব তিনি আলোচনায় বসলে সব ঠিক হয়ে যাবে, অন্তত ঠিক হবার দিকেই এগোবে, এই ছবি, এই ভাবমূর্তি বরকরার রাখতে হবে। তিনি শেষ খুঁটি। অতএব তিনি বাদে সবাই বসে পড়ছেন, আন্দোলনে আছেন এমন কৃষকদের নেতারা আপাতত সাফ জানিয়ে দিয়েছেন কৃষি বিল ফেরত নিয়েছেন, বেশ করেছেন, কিন্তু আমাদের দাবি তো সেটা ছিল না। আমাদের দাবি এমএসপি কে আইন করতে হবে। এমনকি কিছুটা নমনীয় কৃষক সংগঠনও এই ব্যাপারে অনমনীয় স্ট্যান্ড নিয়েছে, মানে যে দাবির ভিত্তিতে আন্দোলন শুরু হয়েছিল তার সঙ্গে নতুন দাবি যুক্ত হয়েছে। অন্যদিকে সরকার শুরুর দিকে গাছাড়া ভাব কাটিয়ে কথা বলা শুরু করেছিল, এখন সেই কথা বলার সঙ্গে সঙ্গে দমন নিপীড়নের পথ খোলা রাখছে। যে কোনো দিন কিছু বাছাই কৃষক নেতাদের গ্রেফতার করা হতে পারে, সীমান্তে ডুগডুগি বাজানো হতে পারে। 6.5 বছরে এই মোদী সরকারের প্রথম ধাক্কাটা এসেছিল এনআরসি সিএ আন্দোলন থেকে। আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব ছিল সেই ছাত্রদের আন্দোলন। সংবিধান হাতে নিয়ে পথ চলা, রাতের পর রাত ঠান্ডায় জমায়েত চালিয়ে যাওয়া। উল্লেখযোগ্য ছিল মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ, কবিতা, গান, দেশের বুদ্ধিজীবীদের অংশগ্রহণ, সব মিলিয়ে এক নতুন চেহারা। কিন্তু মোদী সরকার যখন সবে ঝুঁকতে শুরু করেছেন, সেই সময় চলে এলো কোভিড, করোনা। অতিমারি বাঁচিয়ে দিল সরকারকে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। একবার কৃষকদের আন্দোলন তো দেখেছে দেশ, আবার এক নতুন আন্দোলন শুরু হলো। এই আন্দোলনও অন্য চেহারা নিচ্ছে। এই আন্দোলনেও সমাজের বিভিন্ন অংশের সমর্থন আসা শুরু হয়েছে।
MS স্বামীনাথন, যাকে কদিন আগে ভারত রত্ন দেওয়া হলো, তাঁর কন্যা আন্দোলনের পাশে। বামপন্থীরা তো আছেনই, সঙ্গে আছে আপ, তৃণমূল। রাহুল গান্ধী ঘোষণাই করে দিলেন, জিতলে MSP লাগু হবে এবং অন্য কিছু খাড়া না করলে এই আন্দোলনের সামনে সরকারকে মাথা নোয়াতেই হবে। সবচেয়ে কম যা হতে পারে তা হলো MSP কে আইন মেনে নিয়ে বাকি দাবিগুলোকে আপাতত ঝুলিয়ে রাখা। আর MSP লাগু হলে কোটি কোটি অন্নদাতার আয় দুগুণ, তিনগুণও বেড়ে যাবে এবং এর কমে কোনো সমাধান সূত্র বের হবে না। এটা এমনকি সরকার মহলেরই ধারণা। ফসলের অবশেষ জ্বালানো নিয়ে আইন অবিলম্বে তুলে নিতেই হবে, কারণ দেশ জুড়ে ধান গম কাটা শেষ হয়েছে। আমাদের বাংলায় এই সমস্যা তত বড় নয়, কিন্তু হরিয়ানা, পাঞ্জাবে এই সমস্যা বিরাট। ফসলের অবশেষ তুলতে একজন কৃষককে তাদের হিসেব মতো বিঘে পিছু 700 টাকা খরচ করতে হবে। তার থেকে জ্বালিয়ে দেওয়া অনেক কম খরচে, যদিও তা আবার পরিবেশ দূষণের ক্ষেত্রে বিরাট প্রশ্নচিহ্ন। কিন্তু কৃষকদের প্রশ্ন, জল, নদী, পাহাড়, জঙ্গলের সর্বনাশ করে ফ্যাক্টরি তোলার সময় যে সরকারের পরিবেশের কথা মনে থাকে না, সেই সরকার পরিবেশ দূষণের ক্ষেত্রে কৃষির, যার নাকি সামগ্রিক দূষণের মাত্র 3% দায় আছে, তাদের জন্যই এত কড়া কানুন কেন? কেন পরিবেশ আইন লঘু করে দেওয়া হচ্ছে? কেন সেখানে সব আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মাইনিং এর নামে পাহাড়, নদী, জঙ্গল উজাড় করে দেওয়া হচ্ছে? এর কোনো উত্তর সরকারের কাছে নেই। আবার হাজার হাজার ট্র্যাক্টর, লক্ষ লক্ষ কৃষক দিল্লির পথে, তারা পাঞ্জাব থেকে রাজধানীতে যাবে বলে বের হয়েছে। তাদের ট্র্যাক্টরের সঙ্গে ট্রলার লাগানো আছে, তাতে খাবার আছে, ঘুম পেলে শোবার ব্যবস্থা আছে, জল রাখার ব্যবস্থা আছে। 6 মাসের রসদ নিয়ে আবার তারা পথে। তারা জানে লড়াই চলবে, অতএব তারা সেইভাবেই তৈরি হয়ে এসেছে। পাঞ্জাব থেকে দিল্লি ট্র্যাক্টরে তেল খরচ তারা নিজেরা যোগাচ্ছে। ইতিউতি কিছু লাল ঝান্ডা থাকলেও এই লং মার্চের নেতৃত্ব ভারতীয় কিষাণ ইউনিয়নের হাতে। এই সংগঠন তৈরি করেছিলেন চরণ সিং, যদিও প্রকাশ্যে কোনো দল এই সংগঠনের মাথায় নেই। 500-রও বেশি কৃষক সংগঠন MSP লাগু করার দাবিতে দিল্লি চলোর ডাক দিয়েছে। তাতে বিজেপি বাদ দিয়েই প্রত্যেক দলের কৃষক সংগঠন আছে। শুরু হয়েছে পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, এখন পশ্চিম উত্তরপ্রদেশ থেকেও কৃষকরা দিল্লির দিকে রওনা দিয়েছেন। দিল্লি আবার এক বিরাট অবরোধের মুখে। লং মার্চ আটকাতে সরকার রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিল, জল কামান রেখেছিল, টিয়ার গ্যাস, পুলিশ সবই ছিল। কিন্তু সেসব ব্যারিকেড পাঞ্জাব দে পুত্তররা উড়িয়ে দিয়েছে। ড্রোন থেকে টিয়ার গ্যাস ছোঁড়ার পরিকল্পনা ছিল। আন্দোলনকারীরা ঘুড়ি উড়িয়ে, ঘুড়ির সুতোতেই কাত করে ফেলেছে কয়েকটা ড্রোনকে। কিন্তু এখনো পর্যন্ত একজন বাঙালি কৃষকের ছবি চোখে না পড়লেও বাঙালি কেরানি রক্তে প্রচন্ড দোলা, দারুণ উত্তেজনা। বিপ্লব বুঝি আসিছে ধাইয়া। ওই তো গ্রাম ঘিরছে শহরকে। উত্তেজনার আগুনে হাতে ফোস্কা পড়ার জোগাড়। আসলে আমাদের বাংলায় 12 বিঘে জমিকে একজোত বলা হয়, মানে 12 বিঘে জমি থাকলে জোরদার। পাঞ্জাবে বেশিরভাগ চাষির জমির আয়তন হলো 35 বিঘের উপরে। তারা ওখানে ছোট চাষি, সাধারণত 70-80 বিঘে জমিতে চাষ করে। সম্পন্ন চাষিরা, তাদের প্রত্যেকের ট্র্যাক্টর আছে, ফ্যামিলি শুদ্ধ। সবাই চেপে শহরে গিয়ে আইনক্সে সিনেমা দেখে, পপকর্ন খায়, ফিরে এসে আগুন জ্বালিয়ে সাঞ্ঝা চুলাতে রুটি বানায়, 36 ইঞ্চি ফ্ল্যাট টিভিতে সিরিয়াল দেখে। হরিয়ানা বা পশ্চিম উত্তরপ্রদেশের ছবিতে ওই শহরের সংস্কৃতিটাই নেই। ওরা আরো ফিউডাল আর কনজারভেটিভ। বাকিটা একই রকমের, মানে এরা বড় চাষি, সম্পন্ন চাষি। যারা দিল্লিকে ঘিরে দাঁড়িয়ে আছে, ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে, তারা সম্পন্ন চাষি। তারাই কৃষক বিলের
বিরোধিতা করেছিল বিহারে, বাংলায়, কেরলে বামেদের উল্লেখযোগ্য উপস্থিতি। কই সেখান থেকে চাষিরা গেল না কেন? বাংলার চাষিরা গেল না কেন? তারা কি এমএসপি চায় না? জটিল এসব প্রশ্নগুলোর মাথার মধ্যে কামড়ায়, যদিও জানি নিশ্চিত বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। ফিরছি আলোচনায় বিরতির পর, সঙ্গে থাকবেন। খুব সোজা একটা ব্যাখ্যা আছে, যার যত বেশি লাভ তার তত বেশি ক্ষতি। বাংলা, বিহার, অসম, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের প্রান্তিক চাষিদের চাষবাসটা কেবলমাত্র খেয়ে পড়ে টিকে থাকার জন্য, ব্যাস। তার থেকে বেশি কিছু তারা আশাই করে না। তারা ট্র্যাক্টরে চেপে শহরে গিয়ে আইনক্সে সিনেমা দেখার কথা চিন্তাও করে না। তাদের ঘরে 42 ইঞ্চি ফ্ল্যাট টিভি নেই, এসি নেই। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের সম্পন্ন কৃষকরা পরিষ্কার দেখতে পাচ্ছে তাদের মান্ডি দখল করবে আদানি, আম্বানিরা। তারা জানে এদের সঙ্গে লড়া অসম্ভব। তারা তাদের ভবিষ্যতের বিপদটা বুঝতে পারছে পরিষ্কার। বাংলা, বিহারের প্রান্তিক কৃষক ভাবছে যা আছে তার থেকেও খারাপ হয় নাকি। তাদের কাছে বিপদের স্বরূপ পরিষ্কার নয়। তাদের কাছে ধান বেচে বড় জোর একটা বাইক কেনার স্বপ্ন আছে। এখনো সে স্বপ্নে বাধা নেই। আসলে গ্রাউন্ড রিয়েলিটি মানুষকে স্বপ্ন দেখায়, স্বপ্ন ভাঙায়। বাংলার জমিতে কৃষকের সে স্বপ্ন নেই, স্বপ্ন ভঙ্গও নেই। পাঞ্জাবের ছবিটা বিলকুল আলাদা। সেখানে স্বপ্ন ভঙ্গ আছে, তাই তারা রাস্তায়, তাই তারা তোয়াক্কা করে না জল কামান বা টিয়ার গ্যাসের। তাই তারা ব্যারিকেড ভাঙছে। তারা দিল্লির দিকে এগোচ্ছে। তারা তাদের আইনক্স সিনেমা, ফ্ল্যাট টিভি, গাড়ি, ডিজে ডেকে উদ্দাম নাচের স্বপ্ন দেখা ছাড়তে রাজি নয়। চরণ সিং বলেছিলেন, কৃষকদের এক চোখ থাকবে জমিতে, অন্য চোখ দিল্লির গদির দিকে। পশ্চিম ইউপি, পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদিতে সেটা সত্যি। অতএব কমরেডরা, যারা ভাবছেন দিল্লির লালকেলায় লাল নিশান উড়বে, যারা উত্তেজনায় ফুটছেন, তারা সংযত হন। হ্যাঁ, অবশ্যই খুশি হতে পারেন। এই লড়াইয়ের উল্টো দিকে মোদি শাহের সরকার। এই বিরাট কৃষক সমাজ যদি সরকারের বিরোধিতা করে, তাহলে সরকারের ওপর চাপ বাড়বে। তাদের যা ইচ্ছে খুশি তাই করার প্রবণতায় অঙ্কুশের কাজ করবে এই লং মার্চ, এই আন্দোলন। এবারে আসুন, কেন্দ্র সরকার বিরোধী এক আন্দোলন হিসেবে এই কৃষকদের আন্দোলন নিয়ে কিছু কথা বলা যাক। সেটাই খুব জরুরি। নরেন্দ্র মোদীর প্রথম সরকার বা দ্বিতীয় সরকারের একটা প্রবণতা খুব উল্লেখযোগ্য। যে কোনো আন্দোলন একটু তীব্র হলেই সরকার নার্ভাস। সাংসদ 303, মন্ত্রী সব দপ্তরেরই বিজেপির। দলে ভাঙন নেই, দলের ওপর কন্ট্রোল। শাহ, মোদীর যা আছে তা একমাত্র ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনীয়। বিরোধী দল এতটা দুর্বল ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ছিল না। তবুও কোনো আন্দোলন একটু তীব্র হলেই সরকার নার্ভাস। তাদের বক্তব্য, তাদের ভাবভঙ্গি নার্ভাস। তার কারণ সামনের নির্বাচন। পাকা ঘুঁটি কাঁচিয়ে দিতেই পারে অন্নদাতাদের এই আন্দোলন। আন্দোলনটা পাঞ্জাব বলে আরো বেশি ভরসা। চেহারা আর মেজাজ জঙ্গি হতে সময় নেয় না। তার কিছু কারণ আছে। প্রথম কারণ হলো, শিখ মানুষজন এমনিতে আমোদে, খাওয়া দাওয়া, পান, ভোজন, নাচ, গান ভালোবাসেন এবং তার সবটাতেই প্রবল প্রাণ প্রাচুর্য। তাদের অনুভূতি আর তার প্রকাশ সব সময় ওপরের তারে বাঁধা। আনন্দে, নাচ বা গানে যতটা প্রাণ আছে, রাগের অনুভূতি প্রকাশে ততটাই উগ্রতা আছে। অনেকে বলে এই শিখ জাট কৃষকরা একটা আখের জন্য জান বাজি রেখে দিতে পারে, আবার তাদের খুশি করলে এক থালা গুড় অনায়াসে দিয়ে দিতে পারে, যা তৈরি করতে ডজন 2 ডজন আখ লেগেছে। টেকেন ফর গ্রান্টেড বিষয়টা এদের সঙ্গে একদম যায় না। আর শিখরা আরো আলাদা, কারণ তারা নিজেদের একটা আলাদা কমিউনিটি হিসাবেই ভাবে। বিজেপির 4টে অস্ত্র: 1 নরেন্দ্র মোদী, 2 মেরুকরণ,
3 সংগঠন, আর 4 নম্বর অস্ত্র হলো তীব্র দেশপ্রেমের বুলি, জঙ্গি জাতীয়তাবোধ। পাঞ্জাবে এই 4টে অস্ত্রের মধ্যে 3টেই কাজ করে না। পাঞ্জাবে বিজেপি তেমন সংগঠন নেই, এতদিন তারা আকালি দলের পিঠে ভর করেই চলেছে। আকালি দলের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে তারা আরো নড়বড়ে। মেরুকরণ ওখানে নেই, কারণ শিখদের সঙ্গে মুসলমানদের ঝামেলা দেশভাগের সঙ্গেই শেষ হয়ে গেছে। পাঞ্জাবে মুসলমানরা শিখদের কাছে থ্রেট নয়, আর ওই জাতীয়তাবাদের পাঠ শিখদের জন্মসূত্রে পাওয়া। এমন কোনো পরিবার নেই যে পরিবারে কেউ না কেউ আর্মিতে কাজ করেনি, ভারত পাকিস্তান লড়াইয়ে অংশ নেয়নি। কাজেই উগ্র জাতীয়তাবাদের বুলি ওখানে চলবে না। একটা মাত্র অস্ত্র নরেন্দ্র মোদী, তাই পাঞ্জাবে অসহায়। এই কারণেই পাঞ্জাবে কৃষকদের আন্দোলন কেন্দ্র সরকার বিরোধী এক আন্দোলন হয়ে উঠছে। এই কারণেই সেই আন্দোলনের পাশে তাবৎ সরকার বিরোধী মানুষ জমা হচ্ছেন, হবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।